15 মিনিটের শোতে স্বাগত। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। যদি আপনি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে 12 ফেলের প্রথম পর্বটি দেখে আসার অনুরোধ রইল। শ্রদ্ধা তাকে দিল্লি ফিরে যেতে বললে দীর্ঘদিন পর মনোজ ফিরে তার নিজ গ্রামে। প্রথমে দেখা হয় তার স্কুলের বন্ধুর সাথে, এরপর দেখা হয় ছোট বোনের সাথে। একে একে খোঁজখবর নিতে থাকে বাবা মা ভাই বোন সবার। বাবা কদিন আগে চিঠি লিখেছে সে ভালো আছে। মা গরু মহিষ চড়াতে যায়, সারাদিন পর ফিরে আসে। ভাই গঞ্জে থাকে কাজের সুবাদে। যখন দাদির কথা জিজ্ঞাসা করে ছোট বোন চুপ মেরে কাঁদতে থাকে। ছুটে যায় মনোজ দাদির ঘরে। শূন্য ঘরের চিত্র জানান দেয় দাদি দুনিয়া ছেড়ে চলে গেছেন। সন্ধ্যার পর মা ফিরে আসলে মনোজ জানতে চায় কেন তাকে দাদির মৃত্যু সংবাদ জানানো হয়নি। মা জানায় দাদি জানাতে নিষেধ করেছে, বলেছে বাবা ছেলে দুজনেই জরুরি কাজে ব্যস্ত আছে, শুধু শুধু একটা পেরেশানি বাড়ানোর কোনো দরকার নেই। মনোজ যদি ফিরে আসে তবে পুলিশের পোশাক পরেই ফিরে আসবে। মা তো মাই, সব দুঃখ কষ্ট গোপন করে বলে তুই কোনো চিন্তা করিস না বেটা, এখানে সবকিছু ঠিকঠাক আছে। বড় ভাই কমলেশের বেতন ভালো, যে গাভীটা আমরা বিক্রি করে দিয়েছিলাম সেটা দেখাশোনা করে সেখান থেকে ভালো অঙ্কের টাকা আসে। তোর ছোট বোন রজনী এক হাতে সংসারের সব কাজ সামলায়, আমাকে কোনো কাজ করতেই দেয় না। মনোজ শুধু বলে আর কত মিথ্যা কথা বলবে মা। মা বলে এরপর যখন আসবি পুলিশের পোশাক পরে আসবি তো বাবা। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। দিল্লিতে ফিরে পড়াশোনার সাথে পুরো সংসারের বোঝা কাঁধে নিয়ে চলতে থাকে মনোজ। সারাদিন আটার মিলে কাজ করে, সারা রাত পড়াশোনা করে। এক রাতে গৌরী ভাইয়ের সাথে মনোজের বাবা আসে তার সাথে দেখা করতে। পুত্রের এই অবস্থা দেখার পর পিতার অপরাধ বোধ যেন আরো বেড়ে যায়। মনোজ জিজ্ঞাসা করে আপনি কিভাবে এখানে? মনোজের পিতা জানায় তোকে ফিরিয়ে নিতে এসেছি এই জাহান্নাম থেকে। আমার মা মারা গেছে আর আমি আমার নিজের লড়াই নিয়ে ব্যস্ত। ভেবেছিলাম অন্যায়ের সাথে লড়াই করতে করতে শেষে হয়তো ন্যায়ের বিজয় হবে, কিন্তু এখন দেখছি আমার পরিবার হারাতে বসেছি আমি। তোর মা ঠিকই বলে, একটা মূর্খ আমি। চল সব নিয়ে ফিরে যাই, আপোষ করে নিব সবার সাথে। পা ধরে মাফ চাইব ঊর্ধ্বতন কর্মকর্তার। বীজের কালোবাজারের যে ফাইল সাইন করতে বলবে সেটাই সাইন করে দিব। অনেক হয়েছে আর না। আসলে এইসব সততা ন্যায়পরায়ণতা সবকিছু ফালতু বিষয়, আমাদের মতো মানুষের জন্য নয়। মনোজ বলে এতটা ফালতু নয় বাবা, তুমি চিন্তা করো না, তুমি তোমার লড়াই চালিয়ে যাও, আমি আছি তোমার সাথে। এরপর মনোজ দিন রাত এক করে পরিশ্রম করতে থাকে। 15 ঘন্টা আটা ভাঙে, 6 ঘন্টা পড়াশোনা করে, মাত্র 3 ঘন্টা ঘুমায়। এরপর একদিন কোচিংয়ে শ্রদ্ধা চলে আসে মনোজের সাথে দেখা করতে। বলে সরি মনোজ, আমার আসলে এতটা রুডভাবে কথা বলা ঠিক হয়নি সেদিন। আসলে তুমি হুট করে আমাদের বাসায় চলে আসাতে আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। মনোজ বলে থ্যাংক ইউ ফর বিং রুড। প্রেম ভালোবাসার সময়ই বা কোথায় আমাদের? শুধু পড়াশোনায় মনোযোগ দিতে হবে, আসলে অনেক দায়িত্ব আমার কাঁধে। শ্রদ্ধা বলে পান্ডে সব বলেছে আমাকে, তোমার পরিবারের কথা এবং তোমার দায়িত্বের কথা। এই না হলে বন্ধুর জন্য ওকালতিও করে যাচ্ছে। এরপর শ্রদ্ধা বলে কোথাও বসে আমরা 5 মিনিট কথা বলতে পারি? মনোজ বলে প্রিলি এক্সাম শেষ করে দেখা করি তোমার সাথে। শ্রদ্ধা নিজেকে সামলে নিয়ে বলে ঠিক আছে তাহলে, অল দ্য বেস্ট। এরপর কয়েক মাস শ্রদ্ধা দেখা করতে পারে নাই মনোজের সাথে। তৃতীয়বারের মতো পান্ডে ফেল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড প্রিলি এক্সামের ক্লিয়ার হয়। পান্ডে ফোনে তার বাবার সাথে কথা বলছিল। তার গার্লফ্রেন্ড এসে খুশির সংবাদ দিতে চাইলে পান্ডে কিছুটা বিরক্ত হয় এবং কিছুটা খারাপ ব্যবহারও করে তার সাথে। আর তাই তো তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। শ্রদ্ধা এসে পান্ডের কাছ থেকে মনোজের ঠিকানা নিয়ে আতার মেলে চলে আসে। এই প্রথমবারের মতো শ্রদ্ধার সাথে মনোজের কঠিন পৃথিবীর পরিচয় হয়। দুজন আসলে দুই পৃথিবীর মানুষ। শ্রদ্ধাকে দেখে খুশি হয় মনোজ। প্রিলি এক্সামের পাশের কথা শুনে মনোজ বলে সেটা তো হওয়ারই কথা। শ্রদ্ধা বলে মনোজ আমার কাছে কিছু টাকা আছে, তুমি এই কাজটা এবার বন্ধ করে শুধু পড়াশোনায় মনোনিবেশ করো, না হয় এই অন্ধকারে তুমি হারিয়ে যাবে। মনোজ শ্রদ্ধাকে থামিয়ে দিয়ে বলে বাবা বলতো বাইরের অন্ধকার থেকে ভেতরের অন্ধকারকে বেশি ভয় করা উচিত। এপিজে আব্দুল কালাম তো ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতো, আর আমার কাছে একটি নিজের আস্ত বাল্ব আছে। তোমার আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। শ্রদ্ধা এরপর যা হবার তাই হয়। লিখিত পরীক্ষায় 20টা প্রশ্নের মধ্যে 10-12টাও ঠিকমতো অ্যান্সার করতে পারে না মনোজ। আইপিএস এক্সামের 3টা ধাপ, প্রতি বছরই পরীক্ষাটি হয়, তবে একজন শিক্ষার্থী পরপর 4বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এটা মনোজের তৃতীয়বারের মতো ফেল হলে বন্ধু যখন গার্লফ্রেন্ডকে বন্ধুর চাইতে বেশি ভালোবাসে
তখন বন্ধুত্ব কিছুটা জ্বলবেই। পাণ্ডেরও একই অবস্থা। শ্রদ্ধা, তুমি যদি আজ মনোজের পাশে না থাকতে তাহলে হয়তো মনোজের লিখিত পরীক্ষার ক্লিয়ার হয়ে যেত। গৌরী ভাই তাকে থামাতে চাইলেও পাণ্ডে তার কথা বলেই যাচ্ছিল। এবার পাণ্ডে মনোজকে বলে, এইসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে জীবনে কিছু একটা হ, তা না হলে ও চলে যাবে তোর জীবন থেকে, যেমনটা চলে গেছে তা নিয়ে আমাকে ছেড়ে। লুজারদের সাথে কেউ থাকে না আসলে। দ্বিতীয়বারের মতো শ্রদ্ধা কষ্টে দুঃখে চলে যেতে চাইলে মনোজ তাকে আটকায়। শ্রদ্ধা বলে, তুমি না বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, বললে তুমি দুনিয়া পাল্টে দিবে, এবার যাও পাল্টে দাও দুনিয়া। এরপর মনোজ দৌড়ে যায় দীপমোহনের বাসভবনে। এত রাতে সিকিউরিটি তাকে আটকালেও দীপমোহন তাকে চিনতে পারে, বলে আসতে দাও তাকে। মনোজ বলে, স্যার আমি প্রিলিতে পাশ করলেও লিখিত পরীক্ষায় পাশ করতে পারছি না। দীপ বলে, প্রিলি তো যে কেউ পাশ করতে পারে, কিন্তু লিখিত পরীক্ষার পাশ করাটা আসলে সবার জন্য নয়। তুমি 3 ঘন্টায় 20টি প্রশ্নের উত্তর দিবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসলে 9 মিনিট। 40 সেকেন্ডে প্রশ্নের ধরন বুঝে ফেলতে হবে, আর 8 মিনিট 20 সেকেন্ডে 2000 শব্দের উত্তর লিখে ফেলতে হবে। মনোজ বলে, আমি ম্যানেজ করে নিব। দীপমোহন বলে, ঠিক আছে, প্রমাণ দাও। খাতা কলম ধরিয়ে দিয়ে বলে, মনোজ কুমার শর্মা, এই সম্পর্কে তুমি 8 মিনিট 20 সেকেন্ডে লিখে দেখাও। কিন্তু মনোজ বলে, এটা তো খুব সহজ হবে, অন্য কিছু বলুন। দীপমোহন বলে, ঠিক আছে, তাহলে সহজটাই লিখে দেখাও। কিন্তু মনোজ 80 থেকে 90টি শব্দের বেশি লিখতে পারে না। নির্ধারিত সময় শেষে দীপমোহন বলে, যে বিষয়ে তোমার চিন্তার দরকার নেই সেটা লিখতেই পারছো না, কিভাবে হবে তোমাকে দিয়ে। এবার গৌরী ভাইও রেগে আগুন, বলে, এটা শুধু তোমার যুদ্ধ নয়, আমাদের সবার। আজ থেকে তুমি আমার রুমে শিফট করবে, শুধু পড়াশোনা ছাড়া অন্য কিছু করবে না। আমি তোমার বাড়িতে টাকা পাঠাবো, ধার মনে করে রেখে দাও, প্রথম বেতন পেলে দ্বিগুণ হারে নিয়ে নিব। মনোজও তাই করে। শ্রদ্ধা এবারও তার পাশে থাকে, উপহার দেয় একটা স্টপ ওয়াচ, বিগত 10 বছরের প্রশ্ন হাতে তুলে দেয়, ফিরে যায় মাসুরিতে তার নিজের লিখিত পরীক্ষা দিতে। একদিন গৌরী ভাই আসে সংবাদ নিয়ে, শ্রদ্ধা ডেপুটি কালেক্টরের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং শ্রদ্ধা সেখানে পাশ করেছে। মানি অর্ডারের মাধ্যমে নিয়মিত টাকা পাচ্ছে মনোজের পরিবার। যে পরিশ্রম মনোজ আটার মেলে দিয়েছে সে পরিশ্রম এখন পড়াশোনার জন্য করছে। দেখতে দেখতে শ্রদ্ধা ইন্টারভিউ শেষে ডেপুটি কালেক্টর হয়ে যায়। এখন পর্যন্ত যে মানুষটা তার অনুপ্রেরণা ছিল এখন তার অনুকরণীয় হয়ে দাঁড়ায়। চতুর্থবার লিখিত পরীক্ষায় মনোজ তার খাতার পাতা এমনভাবে উল্টাচ্ছিল যেন তার পৃথিবী সে পাল্টে দিচ্ছে। এদিকে লিখিত পরীক্ষার রেজাল্টের দিন পাণ্ডের মন ভীষণ খারাপ। তার শেষ চেষ্টাটাও বিফল হয়েছে। বাবার কাছ থেকে গালাগাল খেয়ে ফোন রাখতেই মনোজ জানায় তার লিখিত পরীক্ষায় হয়ে গেছে। মনোজ তার ফোন চায় শ্রদ্ধাকে ফোন দেওয়ার জন্য। পাণ্ডের খারাপ লাগে বিষয়টা। যে ছেলেটাকে সে দিল্লি নিয়ে এসেছে, নিজে পোশাক কিনে দিয়েছে, তার খবর না নিয়ে সে তার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত। এদিকে গৌরী ভাই মনোজের লিখিত পরীক্ষার পাশের খবর তার গ্রামে ফোন করে জানিয়ে দেয়। মনোজকে তার মা অভিনন্দন জানায়। কথা শেষে মনোজ শ্রদ্ধাকে ফোন দিলে ফোন রিসিভ করে শ্রদ্ধার মা, বলে শ্রদ্ধা বাসায় নেই, আসলে বলবো তোমাকে ফোন দিতে। কিন্তু আমরা দেখতে পাই শ্রদ্ধা তার পরিবারের সাথেই বসে আছে। সারাদিন ফোনের অপেক্ষায় বসেছিল মনোজ। রাতে শ্রদ্ধা ফোন দিলে জানায় কেউ একজন তাদের বাসায় ফোন করে বলেছে, দিল্লিতে আমি যখন তোমার সাথে ছিলাম তখন আমি তোমার সাথে রাত কাটিয়েছি। মনোজের সন্দেহ হলে পাণ্ডেকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ করে মুখার্জীনগর থানার অফিসার, বলে এসে তার বন্ধুকে নিয়ে যেতে। মনোজ সেখানে পৌঁছালে জানতে পারে পাণ্ডে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হয়েছে। পাণ্ডে জানায় সে তার বাবাকে মাতাল অবস্থায় জানিয়ে দিয়েছে আইপিএস হতে চায় না, হারামের ইনকামের তার দরকার নাই। এই পর্যায়ে পুলিশ অফিসার মনোজের কাছ থেকে আরও 2000 টাকা ঘুষ চাইলে মনোজ বলে আজ তার লিখিত পরীক্ষা শেষ হয়েছে, যদি ইন্টারভিউ দিয়ে আইপিএস অফিসার হিসেবে দায়িত্ব পায় প্রথম যেই সাসপেনশন লেটারে সিগনেচার করবে সেটা আর কারো নয়, সেই পুলিশ অফিসারই হবে। অবশেষে পুলিশ অফিসার বাধ্য হয়ে পাণ্ডেকে ছেড়ে দেয়। মনোজ পাণ্ডের ফোন চাইলে পাণ্ডে খুশি হয়ে বলে নাও শ্রদ্ধাকে ফোন করো। তখন মনোজ পাণ্ডের কল লিস্ট চেক করে দেখতে পারে সে শ্রদ্ধার বাসায় ফোন দিয়েছিল। এরপর মনোজ পাণ্ডেকে বলে আজকের পর থেকে পাণ্ডের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। শ্রদ্ধা তার বাবাকে বলে তুমি আমাকে বিশ্বাস না করে অপরিচিত একজনের কথা কিভাবে বিশ্বাস করতে পারলে? আমি আর বাচ্চা নেই, আমি এখন একজন ডেপুটি কালেক্টর। আমি চাইলে তোমাকে না বলেই চলে যেতে পারতাম মনোজের সাথে দেখা করতে। আমি কখনোই তা করব না, কারণ আমি তোমার বিশ্বাস ভাঙতে চাই না। তখন শ্রদ্ধার বাবা রাজি হয় শ্রদ্ধাকে দিল্লি যেতে দিতে।
দেখতে দেখতে ইন্টারভিউর সময় চলে আসে। শ্রদ্ধা মনোজকে ইন্টারভিউয়ের জন্য রেডি করে ইন্টারভিউর দিন মনোজকে পান্ডের বাসায় নিয়ে আসে। পান্ডে তখন সারাদিন ঘুমায় আর সারা রাত মদ খায়। দরজা খুলতে মনোজ আর শ্রদ্ধাকে একসাথে দেখে পান্ডে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মনোজ বলে, পান্ডে, তুই আমার জীবনে না থাকলে হয়তো আমি এখানে কখনোই দাঁড়াতে পারতাম না। ধন্যবাদ দিতে এসেছি তোকে। দুই বন্ধুর মধ্যকার দূরত্ব ভুলে কাঁধে কাঁধ মিলায়। শ্রদ্ধাকে পান্ডে তার কৃতকর্মের জন্য সরি বলে। শ্রদ্ধা মন থেকে তাকে মাফ করে দেয়। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় শ্রদ্ধা মনোজকে একটা চিঠি দেয়, বলে পরে বের করে পড়তে। ইন্টারভিউর জন্য মনোজ ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভবনে প্রবেশ করে। ওয়েটিং রুমে অপেক্ষার পালা শেষ করে ডাক পড়ে মনোজের মানসিক অবস্থা তখন দেখার মতো ছিল। বোর্ডরুমে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হয় 12তম ক্লাসে সে ড্রপ দিয়েছে নাকি, কিন্তু মনোজ সত্যি কথা জানায়। সে বলে না, সে ফেল করেছিল। বোর্ডরুমে নিয়ে যাওয়ার সময় কেরানি বলে, 40 বছর থেকে এখানে কাজ করছি, সব জানি আমি। তোমার চেয়ারম্যান ডক্টর মেহতা হিন্দি মিডিয়ামের ছাত্রদের পছন্দ করে না। 12তম ক্লাসের ফেলের কথা ভুলেও বলবে না। বলবে দাদা অথবা দাদির মৃত্যু হয়েছিল। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ডক্টর মেহতা সেটাই জিজ্ঞেস করে কেন সে 12তম ক্লাসে ফেল করে। মনোজ দ্বিধায় পড়ে যায়, কি বলবে। বারবার কেরানির কথা মনে পড়তে থাকে, কিন্তু সে সত্যি কথাই বলে দেয়। সে জানায় সে বছর গ্রামের কলেজে কোনো নকল করার সুযোগ ছিল না। দুশান্ত সিং নামে একজন সৎ পুলিশ অফিসার এসেছিল যে কিনা নকল বন্ধ করে দেয়। তাই সে বছর সবাই ফেল করে, আমিও তাই ফেল করেছি। ডক্টর মেহতা অবাক হয়ে এবং বলে, থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। এই বলে তাকে বের করে দেয়। মনোজের দুনিয়া যেন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। মনোজ ফিরে যাচ্ছিল, দরজার কাছে যেতেই বোর্ডের এক ম্যাডাম বলে, বাইরে 2 মিনিট অপেক্ষা করো। মনোজ বাইরে দাঁড়িয়ে শ্রদ্ধার চিঠি বের করে পড়তে থাকে। তখন সে জানতে পারে শ্রদ্ধা তাকে চিঠিতে জানিয়েছে সে আইপিএস অফিসার হোক অথবা আটার মেলের শ্রমিক, তাকে সে ভালোবাসে এবং সারা জীবন পাশে থাকবে। মনোজ কিছুটা শান্ত হয় এবং অপেক্ষা করে। পুনরায় ডাক পড়ে তার। প্রথমে ম্যাডাম জিজ্ঞেস করে, কেন তুমি নকলের কথা বলতে গেলে? মনোজ বলে, মন মানছিল না একটা অন্যায় কাজকে ঢাকতে, মিথ্যার আশ্রয় নিতে। ম্যাডাম জিজ্ঞেস করে, তাহলে নকলই বা কেন করছিলে? মনোজ বলে, আসলে আমি জানতাম না যে নকল করাটা অন্যায়। আমাদের কেউ কখনো বলেইনি এই কথা। যদি না দুশান্ত সিং আমাদের গ্রামে আসতো তাহলে কখনো বুঝতামই না। আমাদের শিক্ষকরাই আমাদেরকে নকল করতে সাহায্য করে। কেউ কখনো চায় না এই সিস্টেম পরিবর্তন হোক। এজন্য ডক্টর আম্বেদকর বলেছিল, গরিব যদি শিক্ষিত হতে থাকে তাহলে পাওয়ারফুল লোকদের সমস্যা হয়ে যাবে। তাই তো ক্ষমতাশীল লোকেরা চায় তাদের অবস্থান ধরে রাখতে, যেন কেউ পড়াশোনা করে শিক্ষিত হয়ে তাদের অবস্থানে চলে না আসে। তারা যদি অশিক্ষিত হয়ে থাকে তবেই তো তাদের ভোট ব্যাংক হিসেবে জাত ও ধর্মের নামে দলে দলে সবাই ভোট দিতে আসবে। তখন বোর্ডের অন্য মেম্বার ইংরেজিতে বলে, আপনি সম্ভবত ভুল জায়গায় এসে পড়েছেন, আপনি আসলে নেতা হলে ভালো করতেন। তখন মনোজ বলে, আপনি আমাকে হিন্দিতে বললে আমার বুঝতে সহজ হতো। তখন সে বলে, আপনি বড় বড় কথা তো বলেন ঠিকই, কিন্তু সাধারণ ইংরেজি বুঝেন না, তাই আমার মনে হয় ইউ আর নট ফিট। মনোজ বলে, ইয়েস আই ডু ফিট স্যার। বোর্ডের মেম্বার বলে, কিভাবে? মনোজ বলে, ভাষা একটি মাধ্যম মাত্র। তখন ডক্টর মেহতা বলে, এটা আপনি আপনার দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন। আপনি যদি এই পদের জন্য ফিট হন তাহলে আমাকে কনভিন্স করে দেখান। তখন মনোজ বলে, একটু পানি খেতে পারি? বোর্ডের একজন তাকে পানির গ্লাস এগিয়ে দিলে মনোজ বলে, কাচের গ্লাসে খাওয়ার অভ্যাস নেই, স্টিলের গ্লাসে পাওয়া যাবে কি? ডক্টর মেহতা বলে, আমাদের সময় নষ্ট করবেন না, পানি পরিষ্কার হলে তাই স্টিল বা কাচের গ্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। মনোজ বলে, আমিও তো তাই বলতে চাচ্ছি। অফিসার সৎ হওয়া প্রয়োজন, সে হিন্দি বা ইংরেজি যাই বলুক না কেন। ডক্টর মেহতা বলে, আমাদের কাছে আইপিএস টপার থাকতে আমরা কেন 12তম ফেল করা একজনকে নিব? মনোজ বলে, তারা টপার তো বটেই, কিন্তু তারা আমার মতো অন্যায় দেখে বড় হওয়ার সুযোগ পায়নি। আমি কথা দিতে পারি, আমি সুযোগ পেলে এলাকায় কেন পুরো জেলাতেই কোনো অন্যায় হতে দেব না। তখন ডক্টর মেহতা বলে, 12 ফেল কি টপারদের চাইতে বেটার? তখন মনোজ বলে, যে এভারেস্টে প্রথম উঠেছিল আমরা সবাই তাকে চিনি। তিনি অক্সিজেন নিয়ে গিয়েছিলেন, কিন্তু আংরিটা বিনা অক্সিজেনে সেখানে গিয়েছিল, তার কথা আমরা খুব কমই জানি। আমার মতে আমি এখানে বিনা অক্সিজেনেই এসেছি এবং খালি পায়ে, তাই আমি বেশি ডিজার্ভ করি। এবার এক ম্যাডাম জিজ্ঞাসা করেন, এটা তোমার কতবারের চেষ্টা? মনোজ বলে, শেষ চেষ্টা। তখন তিনি বলেন, এবার যদি না হয় তাহলে কি করবে? মনোজ বলে, লক্ষ্য পূরণে হার মেনে নেব না। আইপিএস হওয়াই লক্ষ্য নয়,
দেশকে পরিশুদ্ধ করাই লক্ষ্য। গ্রামে ফিরে যাব, শিক্ষকতা করব, শিশু বাচ্চাদের শেখাবো ন্যায় অন্যায়ের পার্থক্য। যদি আমি সূর্য হতে না পারি তাহলে আমি রাস্তার বাতি হয়ে পথ দেখাবো। ডক্টর মেহতা বলে, ঠিক আছে, তাহলে বাতি হয়েই থাকো, যাও এখন। 1.5 মাস পর রেজাল্টের দিন শ্রদ্ধা মনোজকে জোর করে ইউপিএসসি ভবনে নিয়ে আসে। মনোজ বারবার বলছিল, ডক্টর মেহতার কথা আমার এখনো কানে বাজছে, হবে না আমার কোনোভাবেই। শ্রদ্ধা বলে, না হলে না হবে, দুজনে একসাথে আটার মিলে কাজ করব। শ্রদ্ধা সিকিউরিটি অফিসারকে জিজ্ঞেস করে রেজাল্ট কখন দিবে। সিকিউরিটি অফিসার বলে, আমাকে কি সময় জানানোর জন্য রেখেছে এখানে? শত শত শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে তালাবদ্ধ গেটের সামনে। গেটের তালা খোলা মাত্রই হাজারো শিক্ষার্থী ঝাঁপিয়ে পড়েছে রেজাল্ট বোর্ডের দিকে। শ্রদ্ধা মনোজকে বলছে, কি হলো, চলো। মনোজ বলছে, আমাকে দিয়ে সম্ভব না, এটা আমি মেনে নিতে পারবো না, তুমি দেখে এসো। শ্রদ্ধা রেজাল্ট বোর্ডে চোখ বুলাচ্ছিল। তখন ক্যামেরা ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা মনোজ বের হওয়ার পর আলোচনা করছিল। ডক্টর মেহতা বলে, ওয়েস্ট অফ টাইম, হি ইজ সো অ্যারোগেন্ট। কিন্তু অন্য মেম্বার বলছিল, এখন সে যা আছে তার ট্রেনিং এর পর বলতে শিখে যাবে। অন্য মেম্বার বলে, এমন ভালো দৃষ্টিভঙ্গির মানুষ সহজে পাওয়া যায় না, পুলিশ বিভাগের সম্মান বাড়াবে এই ছেলে। এবং অন্যান্য মেম্বারের মধ্যে আরেকজন বলছিল, এমন মানুষকে বাদ দিলে আসলে এই পরীক্ষার ফলাফল শূন্য। মনোজের আইপিএস এর রেজাল্ট দেখার পর শ্রদ্ধার চোখ ভিজে যায় এবং ইশারায় মনোজকে মাথা নেড়ে জানায় মনোজের হয়ে গেছে। মনোজের চোখেও আনন্দের অশ্রু। মাটিতে লুটিয়ে পড়ে মনোজ। ছুটে আসে এই গল্পের অন্য মহানায়ক গৌরী ভাই, খুশিতে জড়িয়ে ধরে মনোজ আর শ্রদ্ধাকে। সেই সাথে তার জন্য বানানো পুলিশের পোশাকটি তুলে দেয় মনোজের হাতে। পান্ডে আসে দৌড়ে ক্যামেরা নিয়ে, ভিডিও রেকর্ড করতে করতে বলে, ব্রেকিং নিউজ, 12th ফেল, টয়লেট বয়, আটার মেলের শ্রমিক এবং আমার বন্ধু এখন একজন আইপিএস টপার। খুশির বাঁধ ভেঙে পড়ে মনোজের গ্রামের বাড়িতেও। গ্রামের বন্ধু পুরো গ্রাম চেঁচিয়ে মনোজের মার কাছে গিয়ে বলে, আমাদের মনোজ আইপিএস হয়ে গেছে। মনোজের সাথে ফোনে কথা বলে মনোজের মা। মা বলে, আইপিএস হয়ে গেছিস বাবা, এরপর আসলে পুলিশের পোশাক পরেই আসবি। মনোজ বলে, ঠিক আছে মা। ছুটে আসে মনোজের বাবা, রিসিভার কেড়ে নিয়ে মনোজকে বলে, হয়ে গেছে তোর? মনোজ বলে, হ্যাঁ বাবা। মনোজের বাবা রিসিভারটা তার মাকে দিয়ে বলে, যাচ্ছি। মা বলে, কোথায় যাচ্ছ? বাবা বলে, কালোবাজারিকে বলে আসি সে একজন আইপিএস এর বাবার সাথে টক্কর নিয়েছে। এরপর মনোজের সেই কোচিংয়ের ম্যাডামকে দেখা যায় মনোজের সাথে ফটোশ্যুট করার জন্য এসেছে। 1.5 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে, ভিডিও ক্যামেরা অন করো। আর মনোজকে বলে সে যেন তাদের কোচিংয়ের নামটা বলে। কিন্তু মনোজ বলে, ম্যাম, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। 3 বছর আগে আমি আপনার কোচিং ছেড়ে চলে এসেছি কারণ আপনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। ফেরার পথে সেই সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে, রেজাল্টের কি হলো? শ্রদ্ধা এবার একটু গর্ব করে বলে, আইপিএস। সিকিউরিটি এবার স্যালুট দিয়ে বলে, স্যার। এরপরের দৃশ্যে মনোজকে দেখা যায় দুশান্ত সিং এর থানায়, বিয়ের কার্ড হাতে। কার্ডটি হাতে নিয়ে দুশান্ত সিং কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। মনোজ বলে, মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেন নাই। আমি ওই ছেলে যাকে আপনি বলেছিলেন চিটিং ছেড়ে দিতে হবে। আমি চিটিং ছেড়ে দিয়েছিলাম স্যার। দুশান্ত সিং বলে, ও ভটভটিওয়ালা? মনোজ বলে, ইয়েস স্যার। খুশিতে অশ্রু সজল চোখে স্যার বলে মনোজকে সেলুট দেয় দুশান্ত সিং। ছবিটি শেষ হয় মনোজ আর শ্রদ্ধার বিয়ের দৃশ্য দিয়ে। যেখান থেকে শুরু হয়েছিল ছবিটি, সেই চম্বল গ্রামের মনোজের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে। এভাবে এই অসাধারণ ছবিটি চমৎকার এক অনুভূতির মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। বাস্তব জীবনের সত্য গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বিধু বিনোদ চোপড়া তৈরি করেছে এই অসাধারণ মুভিটি, যা অনুপ্রাণিত করছে কোটি মানুষকে। আজকের মতো বিদায়, যাচ্ছি মানে যাচ্ছি না, ফিরবো অসাধারণ কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা আছে।